ডিয়ার স্টুডেন্ট, আশা করছি সকলেই ভালো আছো। দেখো, নবম শ্রেণীর প্রাকৃতিক ভূগোলের যে চতুর্থ অধ্যায় অর্থাৎ ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ, এই অধ্যায়টি শুরু করেছিলাম। এই অধ্যায়ের আজকে শেষ পর্বের ক্লাস। দেখো, এই অধ্যায়ের যে পৃথিবীর যে বিভিন্ন ভূমিরূপ রয়েছে অর্থাৎ পর্বত, মালভূমি এবং সমভূমি। পর্বত এবং মালভূমি আমরা আলোচনা করে ফেলেছি অলরেডি। আশা করছি সেই ক্লাস তোমরা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে অবশ্যই আমাকে জানাবে। আজকে দেখো 3 নম্বর যে ভূমিরূপ সমভূমি, অর্থাৎ আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হচ্ছে সমভূমি কাকে বলে, সমভূমির বিভিন্ন যে শ্রেণীবিভাগ আছে এবং সমভূমির গুরুত্ব, অর্থাৎ মানব জীবনে, অর্থাৎ আমরা তো সমভূমিতেই বসবাস করি, তাহলে সেই সমভূমির কী গুরুত্ব রয়েছে সেই গুরুত্ব সম্পর্কে আজকে বিস্তারিত আমরা আলোচনা করব। তাহলে দেখো, সমভূমি কাকে বলে প্রথমেই জেনে নেব। সমভূমি কাকে বলে বা সমভূমি কি? ওকে, দেখো, যদি সংজ্ঞাকারে বলি, সমুদ্র তল থেকে, অর্থাৎ ধরো এটা সমুদ্র, সেই সমুদ্রপৃষ্ঠ থেকে 300 মিটার উচ্চতা অবস্থিত মৃদু ঢালযুক্ত সুবিস্তৃত সমতল ভূভাগকে সমভূমি বলবো। তাহলে উচ্চতা কত হবে? এই সমুদ্রপৃষ্ঠ থেকে, এটা যদি সমুদ্র ধরে নিই আমরা, সেই সমুদ্রপৃষ্ঠ থেকে যদি 300 মিটার উঁচু হয় তো সমতল ভূমি অবস্থান করছে, তাকে বলবো সমভূমি। একটু দেখো, তার আগের যে দুটো ভূমি আলোচনা করেছিলাম, পর্বত পর্বত আর হচ্ছে তোমার মালভূমি, এই ক্ষেত্রে এদের উচ্চতা কত কত ছিল? হ্যাঁ, ঠিকই ধরেছো। এক্ষেত্রে 900 থেকে 900 মিটারের বেশি, অর্থাৎ 1000 মিটার উচ্চতা পর্বত। আর এটা হচ্ছে 900 মিটারের কম এবং 600 মিটারের থেকে বেশি উচ্চতাযুক্ত যে তরঙ্গায়িত ভূমি, তাকে মালভূমি বলে আমরা জানি। আর পর্বত হচ্ছে 900 মিটারের বেশি, অর্থাৎ 1000 মিটার উচ্চতাযুক্ত যে সুবিস্তৃত যে ভূমি, তাকে বলছে পর্বত। আমরা বিস্তারিত জেনেছি সেটা। আজকে দেখো, সমভূমি কাকে বলে বললাম, যে সমুদ্র সমতল থেকে বা সমুদ্রপৃষ্ঠ থেকে 300 মিটার উচ্চতা পর্যন্ত যে যে ভূমি অবস্থান করছে তাকে বলবো সমভূমি। ওকে, এবার দেখো যে সমভূমির কি বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য দেখো কি, 1 নম্বর বৈশিষ্ট্য, তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য বলতে পারি যে সমুদ্রপৃষ্ঠ থেকে গড় উচ্চতা 300 মিটার হবে। ওকে, 2 নম্বর বৈশিষ্ট্য, সমভূমির উপরিভাগ প্রায় সমতল হবে। আমরা দেখো, যদি আমরা তো প্রত্যেকেই যে বাঁকুড়া, বর্ধমান, এদিকটা যারা সমভূমিতে বসবাস করছি তারা বুঝতে পারছি যে সমভূমি বলতে যে অধিক ঢেউ খেলানো হবে না, প্রায় সমতল একটা ভূমি, অর্থাৎ যে অঞ্চলটায় আমরা বসবাস করছি সেখানটা দেখবে পুরোটাই প্রায় সমতল। 3 নম্বর বৈশিষ্ট্য দেখো, এটি বিস্তৃত অঞ্চল জুড়ে গড়ে ওঠে। প্রত্যেকটাই পর্বত বলো, মালভূমি বলো, সমভূমি বলো, এটা ভূপৃষ্ঠের একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অবস্থান করবে। 4 নম্বর, ঢাল অত্যন্ত মৃদু, অর্থাৎ পর্বত এবং মালভূমির মতো ঢাল অত হবে না, ঢাল হবে মৃদু, ঢাল হবে অল্প ঢাল, মৃদু মানে হচ্ছে অল্প ঢালু হবে। 5 নম্বর বৈশিষ্ট্য, সমভূমি সঞ্চয় বা ক্ষয়কার্য দ্বারা গঠিত হতে পারে। অর্থাৎ কোনো মালভূমি সেটা ক্ষয়ে গিয়ে যখন এর উচ্চতা 600 মিটারের থেকে যখন উচ্চতা 300 মিটার হয়ে যাবে, তখন তো সেখানে সমভূমি গড়ে উঠতে পারে। আবার এই ক্ষয়িত পদার্থগুলো কোনো একটা নিচু জায়গায় জমা হতে পারে, জমা হয়েও কিন্তু সে জায়গায় একটা সমভূমি গড়ে উঠতে পারে। সেই জন্য বললো যে সমভূমি ক্ষয় বা সঞ্চয়ের মাধ্যমে, দুই মাধ্যমেই গড়ে উঠতে পারে। ওকে, এরপর দেখো, সমভূমি কাকে বলে এবং বৈশিষ্ট্য জানলাম। এবার সমভূমির কী শ্রেণীবিভাগ আছে সেটা জানবো। দেখো, সমভূমিকে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়। 1 ভূগাঠনিক সমভূমি, 2 ক্ষয়জাত সমভূমি, 3 সঞ্চয়জাত সমভূমি। ভূগাঠনিক সমভূমিকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। 1 উন্নত সমভূমি, 2 অবনতি সমভূমি। 2 নম্বর ভাগে অর্থাৎ ক্ষয়জাত সমভূমিকে 2 ভাগে ভাগ করা হয়েছে, সমপ্রায় সমভূমি, পেডিমেন্ট সমভূমি। সঞ্চয়জাত সমভূমিকে দেখো 5 ভাগে ভাগ করা হয়েছে, পলি বা পলল সমভূমি, লোয়েস সমভূমি, বাজাদা সমভূমি, লাভা সমভূমি আর হিমবাহ সমভূমি। ওকে, এই পলল সমভূমিকে আবার ভাগ করা হয়েছে প্লাবন সমভূমি, বদ্বীপ সমভূমি, উপকূল সমভূমি, হ্রদ সমভূমি ও পাদদেশীয় সমভূমি। এরপর আমরা প্রথমে এই ভূগাঠনিক সমভূমি নিয়ে আলোচনা করব, পরপর আলোচনা করব। তাহলে প্রথমেই দেখো যে ভূগাঠনিক সমভূমি,
ভূগাঠনিক সমভূমি কাকে বলে? পৃথিবী পৃষ্ঠে মহীভূবক আলোড়ন, অর্থাৎ মহীভূবক আলোড়ন মানে বলেছিলাম যে উলম্বভাবে কাজ হবে, ওপর নিচে হয় উঠে যাবে নাই বসে যাবে। তাহলে পৃথিবী পৃষ্ঠে ভূ আলোড়ন অর্থাৎ মহীভূবক আলোড়নের ফলে ভূপৃষ্ঠের কোনো অংশ যখন উত্থিত হয় বা বসে যায়, তার ফলে যে সমভূমির সৃষ্টি হয় তাকে ভূগাঠনিক সমভূমি বলা হয়। এই ভূগাঠনিক সমভূমিকে দুই ভাগে ভাগ করা হয়, উন্নত সমভূমি আর অবনত সমভূমি। উন্নত সমভূমি কাকে বলে? দেখো, যে ভূ আলোড়নের সমুদ্রের অগভীর অংশ উত্থিত হয়ে গড়ে ওঠা সমভূমিকে উন্নত সমভূমি বা উত্থিত সমভূমি বলবো। তাহলে কি বললাম, যে ভূ আলোড়নের ফলে, অবশ্যই এটাও মহীভূবক আলোড়নের ফলে হবে, যে কোনো অংশ যখন ওপর দিয়ে উঠে যাচ্ছে, উঠে গিয়ে যে সমভূমি সৃষ্টি করে তাকে বলা হচ্ছে উন্নত সমভূমি। ওকে, দেখো এর কি বৈশিষ্ট্য আছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ভূভাগ উত্থিত হবে, 1 নম্বর বৈশিষ্ট্য সমুদ্রপৃষ্ঠ থেকে ভূভাগ ওপর দিয়ে উঠে যাবে। 2 নম্বর বৈশিষ্ট্য উন্নত সমভূমি কেন্দ্র থেকে পরিধিগামী ভূ আলোড়নে তৈরি হয়। 3 নম্বর উন্নত সমভূমির শিলার ঘনত্ব কম হয়। উদাহরণ হিসেবে বলতে পারি ভারতের করমণ্ডল উপকূল। এর উদাহরণ হলো করমণ্ডল উপকূল। ওকে, 2 নম্বর দেখো এবার অবনত সমভূমি, অর্থাৎ ভূ আলোড়নে উচ্চ ভূভাগ বসে গিয়ে যে সমভূমি সৃষ্টি হয় তা কি অবনত সমভূমি বলে। তাহলে এক্ষেত্রে দেখো যে সমুদ্রপৃষ্ঠ থেকে যদি কোনো অংশ উপর দিয়ে উঠে গিয়ে সেটা উন্নত বা উত্থিত হয়েছিল। অবনত মানে হচ্ছে কোনো অংশ যখন নিচের দিকে নেমে যায় বা বসে যাওয়ার ফলে যে সমভূমি সৃষ্টি হয় তাকে অবনত সমভূমি বলা হচ্ছে। কি বৈশিষ্ট্য আছে দেখো, 1 নম্বর সমুদ্রপৃষ্ঠ থেকে ভূভাগের উচ্চতা পূর্বের তুলনায় কমে যায়, বসে যাওয়া মানে উচ্চতা কমে যাবে। 2 নম্বর বৈশিষ্ট্য দেখো যে উন্নত সমভূমি কেন্দ্র থেকে পরিধিগামী ভূ আলোড়নের তৈরি হয়। 3 নম্বর বৈশিষ্ট্য দেখো অবনত সমভূমির শিলার ঘনত্ব বেশি হয়। উন্নতর ক্ষেত্রে শিলার ঘনত্ব কম ছিল, অবনতের ক্ষেত্রে শিলার ঘনত্ব বেশি হলো। উদাহরণ হিসেবে বলা যায় তুরানের নিম্নভূমি। ওকে, তাহলে বোঝা গেল ভূগাঠনিক সমভূমি দুই ভাগে ভাগ, উন্নত আর অবনত। নেক্সট দেখো ক্ষয়জাত সমভূমি। ক্ষয়জাত সমভূমি মানে ক্ষয়জাত পর্বত আমরা পড়ে এসেছি সেরকমই, অর্থাৎ কোনো উচ্চভূমি, এই উচ্চভূমির ওপর প্রতিনিয়ত বাহ্যিক শক্তি অর্থাৎ বায়ুপ্রবাহ, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, নদী, এই সমস্ত যে বাহ্যিক শক্তি প্রতিনিয়ত পৃথিবীর মধ্যে যে উচ্চভূমি আছে, উচ্চভূমি কেন সব জায়গাতেই প্রতিনিয়ত ক্ষয়কাজ করে চলেছে। ক্ষয়কাজ করার ফলে এর উচ্চতা আস্তে আস্তে কী হবে, হ্রাস পাবে। এই ক্ষয়ের মাধ্যমে যে সমভূমি সৃষ্টি হয় তাকে ক্ষয়জাত সমভূমি বলা হয়। ওকে, ক্ষয়জাত সমভূমির কি বৈশিষ্ট্য আছে দেখো। 1 নম্বর বৈশিষ্ট্য, এই সমভূমি বয়সে প্রাচীন হয়, অর্থাৎ যে উচ্চভূমি প্রাচীন যে উচ্চভূমি থাকে সেই ক্ষয়প্রাপ্ত হয়ে সমভূমি সৃষ্টি হয়, সেই জন্য এই ক্ষয়জাত সমভূমি বয়সে অনেক প্রাচীন বা পুরনো হয়। 2 নম্বর বৈশিষ্ট্য দেখো কঠিন শিলায় গঠিত হয়, অবশ্যই এর কঠিন শিলায় গঠিত হয়। 3 নম্বর বৈশিষ্ট্য সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা ধীরে ধীরে হ্রাস পায়। যত ক্ষয়কাজ প্রক্রিয়া চলতে থাকে এর উচ্চতা তত হ্রাস পেতে থাকে, অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা আস্তে আস্তে কমে যায়। ওকে, উদাহরণ হিসেবে বলা যেতে পারে রাঁচি, হাজারিবাগ, পুরুলিয়া, বাঁকুড়ার সমভূমি। ক্ষয়জাত সমভূমিকে দুই ভাগে ভাগ করা হয়, 1 সমপ্রায় ভূমি, 2 পেডিমেন্ট সমভূমি। তাহলে দেখো প্রথমেই এই শ্রেণীবিভাগের সমপ্রায় ভূমি কাকে বলে, অর্থাৎ বহু যুগ ধরে কোনো কঠিন শিলা, বহু যুগ ধরে এই কঠিন শিলার ওপর বা মালভূমি বা উচ্চভূমি এর ওপর প্রতিনিয়ত যে বাহ্যিক শক্তি অর্থাৎ নদী, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত প্রভৃতির মাধ্যমে অনবরত ক্ষয়প্রাপ্ত হচ্ছে। ক্ষয়প্রাপ্ত হওয়ার ফলে যে সমভূমি সৃষ্টি করে তাকে সমপ্রায় সমভূমি বলা হয়। ওকে, এই সমপ্রায় সমভূমির কী বৈশিষ্ট্য আছে দেখো। 1 নম্বর সমুদ্রপৃষ্ঠ থেকে ভূমিভাগটি কম উচ্চতায় অবস্থান করে। 2 নম্বর বৈশিষ্ট্য ক্ষয় প্রতিরোধী শিলায় গঠিত স্বল্পোচ্চ ভূমি বা মোনাডনকের অবস্থান লক্ষ্য করা যায়। তাহলে মোনাডনক কী?
মনাডনক আবার কি সেটা জানবো। দেখো, এই যে উচ্চভূমি বা মালভূমি অবস্থান করছিল, এর ওপর বাহ্যিক শক্তি কাজ করে যাচ্ছে। কাজ করে যাওয়ার ফলে এই উচ্চভূমিটা আস্তে আস্তে ক্ষয় পেতে শুরু করে। ক্ষয় পাওয়ার সময় এর মধ্যে থাকা কোনো একটা কঠিন শিলা যদি থেকে যায়, তাহলে এই উচ্চভূমিটার সব অংশ ক্ষয়প্রাপ্ত হলেও যেহেতু এর মধ্যে থাকা যে কঠিন শিলা এর ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বেশি, তাই এই অনুচ্চ যে টিলা আকারে যে ভূমিটি অবস্থান করবে, অর্থাৎ কম ক্ষয়প্রাপ্ত হয়ে ভূপৃষ্ঠে দাঁড়িয়ে থাকবে, তাকেই বলা হবে মনাডনক। অর্থাৎ সমপ্রায় ভূমির মাঝে মাঝে দু একটি কঠিন পাথরের টিলা দেখা যায়, এই সমস্ত টিলাগুলিকে মনাডনক বলা হয়। সমপ্রায় ভূমি বা মনাডনকের উদাহরণ হিসেবে বলতে পারি ছোটনাগপুর মালভূমি। ছোটনাগপুর মালভূমির পরেশনাথ, পাঞ্চেত প্রভৃতি পাহাড় হলো মনাডনকের উদাহরণ। ওকে, সমপ্রায় ভূমি গেল। নেক্সট পেডিমেন্ট। পেডিমেন্ট সমভূমি। পেডিমেন্ট সমভূমি দেখো, মরু অঞ্চলে প্রবল বেগে প্রবাহিত বায়ুর ক্ষয়কার্যের ফলে পর্বতের পাদদেশে কিছুটা ঢালু সমভূমি সৃষ্টি হয়, এই সমভূমিকে বলা হচ্ছে পেডিমেন্ট। অর্থাৎ ধরো একটা পর্বত রয়েছে, সেই পর্বতে বায়ু মরু অঞ্চলে, প্রধানত মরু অঞ্চলে বায়ু প্রবল বেগে প্রবাহিত হয়। প্রবল বেগে প্রবাহিত হওয়ার ফলে বায়ুর ক্ষয়কার্যের ফলে পর্বতের পাদদেশে কিছু ঢালু সমভূমি সৃষ্টি হয়। তার মানে বায়ুর দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়। ক্ষয়প্রাপ্ত এই নিচু অংশে কোনো এই যে বায়ুর দ্বারা বায়ু প্রচণ্ড গতিবেগে প্রবাহিত হওয়ার ফলে এবং ক্ষয়ের ফলে এই অংশে নুড়ি বা বালি এই জায়গায় সঞ্চয় হবে, তার ফলে যে সমভূমি সৃষ্টি করছে, সেই সমভূমিকে, এই পর্বতের পাদদেশে যে সমভূমি সৃষ্টি হচ্ছে তাকে পেডিমেন্ট সমভূমি বলা হচ্ছে। এই পেডিমেন্ট সমভূমি দেখো কি বৈশিষ্ট্য আছে। 1 নম্বর, বায়ু ও জলধারার মিলিত ক্ষয়কার্যের ফলে গড়ে ওঠে। তাহলে এই পেডিমেন্ট সমভূমি যেটা, বায়ু এবং জলধারা এই দুটোর সম্মিলিত প্রক্রিয়ার ফলে এই পেডিমেন্ট সমভূমি গঠিত হয়। 2 নম্বর, ছোট বড় শিলায় টুকরোই তৈরি। তাহলে এই যে পেডিমেন্ট গঠিত হয়েছে, এটা হচ্ছে ছোট বড় যে ছোট ছোট শিলাখণ্ড দিয়ে, অর্থাৎ বালি বা থেকে বড় যে শিলাখণ্ড আছে, সেই শিলাখণ্ড দ্বারা এই পেডিমেন্ট গঠিত হয়। 3 নম্বর, সমভূমির অনুচ্চ টিলাগুলিকে ইনসেলবার্জ বলে। তাহলে পেডিমেন্ট মনাডনক হলো। এবার ইনসেলবার্জ দেখো, তাহলে মনাডনকটা হচ্ছে তোমার সমপ্রায় ভূমিতে লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ এটা কোনো যেটা মানে এটা নদী গঠিত অঞ্চলে লক্ষ্য করা যেতে পারে, কিন্তু পেডিমেন্টের জায়গায়, অর্থাৎ পেডিমেন্ট অর্থাৎ মরুভূমিতে লক্ষ্য করা যাবে প্রধানত। সেই পেডিমেন্ট গঠিত হওয়ার সময় বা এই বায়ু এবং জলধারা যখন ক্ষয়কাজ করছে, ক্ষয়কাজ করার সময় যে অনুচ্চ যে টিলা অবস্থান করবে, অর্থাৎ এটাও কঠিন শিলা, সেই কঠিন শিলা কম ক্ষয়প্রাপ্ত হবে, আর কম ক্ষয়প্রাপ্ত হলে সেইটি অনুচ্চ টিলা আকারে অবস্থান করবে, তখন তাকে বলা হবে কি না ইনসেলবার্জ। তাকে ইনসেলবার্জ বলবো। ওকে, উদাহরণ হিসেবে দেখো পেডিমেন্ট এর উদাহরণ সাহারা মরুভূমির অন্তর্গত অ্যাটলাস পর্বতের পাদদেশে পেডিমেন্ট সমভূমি লক্ষ্য করা যায়। এছাড়াও দেখো তোমাদের বইতে এই ক্ষয়জাত সমভূমির যে শ্রেণীবিভাগ দিয়েছে, 3 নম্বর হচ্ছে তোমার হিমবাহ সমভূমি, 4 নম্বর কাশ সমভূমি। হিমবাহ সমভূমি কি না, হিমবাহের ক্ষয়ের মাধ্যমে উচ্চ অক্ষাংশে, অর্থাৎ পৃথিবীর যে উচ্চ অক্ষাংশ মানে হচ্ছে 60 ডিগ্রির ওপরে, এই 60 ডিগ্রির ওপরে সর্বদাই বরফ জমে থাকে। আমরা 60 ডিগ্রির ওপরে, অর্থাৎ উষ্ণতা অনেক কম থাকে, তাই এখানে যে পর্বত থাকে তার উচ্চতাতে তোমার বরফ জমেই থাকে। তাহলে হিমবাহের ক্ষয়কার্যের মাধ্যমে উচ্চ অক্ষাংশের উচ্চভূমি ক্ষয় পেয়ে যে গঠিত হয়, তাহলে হিমবাহের ক্ষয়কার্যের ফলে ধরো কোনো পর্বত রয়েছে, সে পর্বতে হিমবাহের ক্ষয়কার্যের ফলে যে সমভূমি সৃষ্টি হয় তাকে হিমবাহ সমভূমি বলা হয়। কী বৈশিষ্ট্য আছে দেখো, 1 নম্বর, হিমবাহের ক্ষয়কার্যের দ্বারা এটা গঠিত হয় অবশ্যই। 2 নম্বর, উচ্চতা কম হয়। 3 নম্বর, শিলাস্তরের উপর অবকর্ষ প্রক্রিয়ায় আঁচড় কাটা দাগ দেখা যায়। ঠিক আছে, অবকর্ষ প্রক্রিয়া মানে হচ্ছে ধরো যদি আমাদের হাতে কোনো একটা পাথর নিয়ে যদি টেনে দিই এইভাবে, তাহলে আমাদের হাতে যেমন দাগ কেটে যাবে, ঠিক সেরকম যে এই পর্বতের ওপর দিয়ে পর্বতের ঢাল বেয়ে নেমে যাবে, তখন এই বরফ এবং পর্বতের গাত্র এই দুজনের মধ্যে ঘর্ষণ হয়ে এই জায়গায় ক্ষয় হবে। ক্ষয় হয়ে যে সমভূমি সৃষ্টি হয়, তখন তাকে বলা হচ্ছে হিমবাহ সমভূমি। উদাহরণ হিসেবে বলতে পারি যে কানাডিয়ান শিল্ড। তাহলে হিমবাহ সমভূমির উদাহরণ হচ্ছে
কানাডিয়ান সিল, কানাডিয়ান বা কানাডীয় শিল্ড, কানাডিয়ান সিল, ওকে, শিল্ড, সিল, ঠিক আছে, বা সাইবেরিয়া শিল্ড। নেক্সট দেখো কার্স্ট সমভূমি। কার্স্ট সমভূমি কাকে বলে দেখো, যে দ্রবণ প্রক্রিয়ায় চুনাপাথর গঠিত উঁচু ভূভাগ ক্ষয় পেয়ে গড়ে ওঠা অল্প উঁচু ভূভাগকে কার্স্ট সমভূমি বলছে। অর্থাৎ দ্রবণ প্রক্রিয়ায় কার্স্ট অঞ্চলে চুনাপাথরের সঙ্গে যখন জল মিশ্রিত হয়ে যায় তখন দ্রবণ ক্ষয়কার্য শুরু হয়ে যায়। এই দ্রবণ ক্ষয়কার্যের ফলে উঁচু ভূভাগ যখন এই দ্রবণ কার্যের ফলে যখন ক্ষয়প্রাপ্ত হয়, ক্ষয়প্রাপ্ত হয়ে যে সমভূমি সৃষ্টি করে তখন তাকে কার্স্ট সমভূমি বলে। উদাহরণ দেখো, যে দ্রবণ ক্ষয় প্রক্রিয়ায় এই সমভূমি গড়ে ওঠে। 2 নম্বর, কার্স্ট সমভূমি অনুচ্চ টিলাকে কার্স্ট টাওয়ার বলা হয়। তাহলে এইখানে যখন দ্রবণ প্রক্রিয়ায় ক্ষয় হচ্ছে, ক্ষয় পাওয়ার ফলে অনুচ্চ যে টিলা অবস্থান করে তখন কার্স্ট টাওয়ার বলা হচ্ছে। কার্স্ট টাওয়ার একে বলা হচ্ছে, ঠিক আছে। এগুলো একটু ভালো করে মনে রাখবে। ইনসেল বার্চ কোথায় দেখতে পাওয়া যায়, মনোরণক কোথায়, কার্স্ট টাওয়ার কি, এগুলো। এর উদাহরণ দেখো, কার্স্ট সমভূমি গেল, কার্স্ট সমভূমি উদাহরণ দেখো, উদাহরণ হচ্ছে অ্যাড্রিয়াটিক উপকূলে দেখতে পাই, যুগোস্লাভিয়ার অ্যাড্রিয়াটিক, অ্যাড্রিয়াটিক উপকূলে দেখতে পাওয়া যায়, অ্যাড্রিয়াটিক উপকূলে এটি দেখতে পাওয়া যায় কার্স্ট। তাহলে দেখো রিপিট করি একটু। ক্ষয়জাত সমভূমিকে প্রধানত 2 ভাগে বা তোমাদের বই অনুসারে 4 ভাগে ভাগ করছি। দেখো, 1 সমভূমি, সমপ্রায় সমভূমি, 2 পেডিমেন্ট, 3 হিমবাহ সমভূমি, 4 কার্স্ট সমভূমি। এর মধ্যে থাকা যে ক্ষুদ্র ক্ষুদ্র যে প্রশ্নগুলো দেখো, যে মনোরণক কী, ইনসেল বার্চ কী, কার্স্ট টাওয়ার কী, এগুলো আমরা জানবো অবশ্যই। ওকে, আজকে এই পর্যন্ত থাকবে। পরবর্তী ক্লাসে আমরা সঞ্চয়জাত সমভূমির যে শ্রেণীবিভাগ সেটা করব। দেখো বাড়ির কিছু কাজ দেওয়া রইলো, সেগুলো তোমরা করে নেবে। সমভূমি কাকে বলে, সমপ্রায় ভূমির যে বিস্তারিত শ্রেণীবিভাগ। 3 নম্বর, মনোরণক কাকে বলে, ইনসেল বার্চ কী, কার্স্ট টাওয়ার কী, সমপ্রায় ভূমি ও পাদ সমভূমির কী পার্থক্য আছে। এই প্রশ্ন উত্তরগুলো তোমরা নিজেরা খাতায় তৈরি করবে। তার সঙ্গে যেগুলো থাকছে তোমাদের যে বইয়ের যে অনুশীলনী আছে সেই অনুশীলনীতে যে এমসিকিউ এবং শুদ্ধ অশুদ্ধ এবং শূন্যস্থান রয়েছে সেইগুলো তোমরা নিজে নিজে করবে। থ্যাংক ইউ।